বলো কোনটা বলো তো। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, ওই অঙ্কগুলো আটকেছে তাই তো। একজনকে পাঠিয়েছিল তো, আমি ঠিক বললাম যে হ্যাঁ আচ্ছা করে দিচ্ছি, সব করে দিচ্ছি। আচ্ছা ওইটা দেখতে হবে, ওইটা দেখতে হবে, ওইটা দেখতে হবে, আর দেখা হয়নি, আমি দেখবো এই সপ্তাহে ফ্রি হয়ে যায় দেখে দেবো। আচ্ছা একটা মিনিট ধরো তো, জাস্ট একটা মিনিট। আচ্ছা এই অঙ্কগুলো দিয়েছিলাম মনে হয়। বলো 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 কোনটা আটকে ছিল বলো। আচ্ছা ঠিক আছে বুঝেছি। হুম হুম এটা ছিল ফাইন্ড অল কে যেখানে 1 লেস অর ইকুয়াল টু কে লেস অর ইকুয়াল টু 100 সাচ দ্যাট কে কনগ্রুয়েন্স টু 10 মড 17, এই সামটা ছিল। ফাইন্ড অল ইন্টিজার কে হোয়ার 1 লেস অর ইকুয়াল টু কে লেস অর ইকুয়াল টু 100 সাচ দ্যাট কে কনগ্রুয়েন্স টু 10 মড 7। কে কনগ্রুয়েন্স টু 10 মড 7 যদি এই রিলেশনটুকু হোল্ড করে থাকে তাহলে কের ভ্যালুগুলো কী হবে। কের রেঞ্জ দিয়েছে 1 থেকে 100-এর মধ্যে কী সমস্ত কে আছে যেগুলো এই রিলেশনটাকে স্যাটিসফাই করবে, এটাই জানতে চেয়েছে। আচ্ছা লেখো লেখো সিন্স কে কনগ্রুয়েন্স টু 10 mod 7 দেন যদি কে কনগ্রুয়েন্স টু 10 mod 7 হয় তাহলে কে মাইনাস 10 ইজ ডিভিজিবল বাই কত 17। তার মানে কে মাইনাস 10 ইকুয়াল টু 17p, খুব তো সোজা। তাহলে কে সমান 10 প্লাস 17p। আচ্ছা পি বিলংস টু জেড। এবার আমরা পি ভ্যালু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 নিয়ে কে এর ভ্যালু বের করব সেই সমস্ত কে যেগুলো এর মধ্যে আছে। প্রথম পি ইকুয়াল টু যদি 0 নাও, ফর পি ইকুয়াল টু 0, পি ইকুয়াল টু 0 হলে কে ইকুয়াল টু কত 10। দেখো 1 থেকে 100-এর মধ্যে 10 আছে। আচ্ছা পি ইকুয়াল টু নেগেটিভগুলো কি নেওয়ার দরকার পড়বে? পি যদি নেগেটিভ নাও তাহলে কে কিন্তু নেগেটিভ চলে আসবে। পি যদি নেগেটিভ নাও কে নেগেটিভ চলে আসবে, কিন্তু কে বলেছে 1 থেকে 100-এর মধ্যে, তাহলে এটুকু কিন্তু আসছে না, রেঞ্জের মধ্যে আসছে না। তাহলে পি ইকুয়াল টু 1-এর জন্য কে ইকুয়াল টু কত 17, পি ইকুয়াল টু 2-র জন্য 34 × 44, পি ইকুয়াল টু 3-র জন্য কত 51 × 61, তাই তো হ্যাঁ 27। আচ্ছা পি ইকুয়াল টু 3 হলে কে সমান কত 61, পি ইকুয়াল টু 4 হলে কত 78, কে ইকুয়াল টু 78, পি ইকুয়াল টু 9 হলে আর হবে না মনে হয়, না না এই সমস্ত কেগুলো এইখানে বসিয়ে দেখবি রিলেশনটাকে স্যাটিসফাই করে যাবে। আর কিছু আছে
আর কিছু? আচ্ছা, নেক্সট এরকম একটা অঙ্ক ছিল যে ফাইন্ড অল ইন্টিজার কত, রেঞ্জ কত? এটা ফাইন্ড অল ইন্টিজার কে, যেখানে হচ্ছে কে এর রেঞ্জ 2 থেকে 30 সাজ দ্যাট কে স্কোয়ার কনগ্রুয়েন্স টু কত, 5k mod 15। এটা ঠিক আছে, শুরু করা যাক। একই লজিক খাটাও, লেখো হেয়ার কে স্কোয়ার কনগ্রুয়েন্স টু 5k mod 15 মানে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 5k ইকুয়াল টু কত, 15p, p বিলংস টু জেড। আচ্ছা, এটা থেকে তাহলে এটুকু লিখতে পারবে কে ইন্টু কে মাইনাস 5 ইকুয়াল টু কত, 15p, p বিলংস টু জেড। আচ্ছা, এবার কীভাবে করেছো? কে ইন্টু কে মাইনাস 5 বাই 15p, কে ইন্টু কে মাইনাস 5 ইকুয়াল টু 15। কে এর ভ্যালু তো আচ্ছা না, পির ভ্যালু P012 নিয়ে এইটা দেখছো না, কে এর ভ্যালু বসাচ্ছ, কোনটা করছো? কে এর ভ্যালু তো 2 থেকে 30 আছে, অসংখ্য ভ্যালু আছে। এইভাবে এইখানে এই ভ্যালুগুলো নিয়ে আমি কে এর সেই ভ্যালুগুলো নেব যেইগুলো হচ্ছে নিলে 15 মাল্টিপল আসবে, এই তো আমি সেই সমস্ত কেগুলো তুলব এখানে, যেই সমস্ত কের জন্য এই ভ্যালুটা একটা হচ্ছে 15 মাল্টিপুল বলা যা আর 5-এর মাল্টিপুল বলা তা, তাই তো? না, 15 মাল্টিপুল হলে কি 5-এর মাল্টিপুল হয়ে যাবে? হ্যাঁ, 5-এর মাল্টিপুল হয়ে যাবে। সব ক্ষেত্রে। আচ্ছা ছেড়ে দাও, আমার 5-এর মাল্টিপুল দরকার নেই, আমার 15 মাল্টিপুলই ভাবি। একটু কে যদি আমি 2 থেকে শুরু করি, কে 2 নিলে এটা কত দিচ্ছে? এটা 5-এর 15-এর মাল্টিপুল আসছে না। আচ্ছা, যদি 3 নেই, 5-এর থেকে বড় নিতে হবে, না হলে এই জায়গাতে আসবে না, 5-এর থেকে বড় নিতেই হবে, তাই তো? 5 নিলে 5 মাইনাস 5 নিলেও হবে 0, অবশ্যই 15-এর মাল্টিপুল, 15 ইন্টু 0 করলে এটা লেখো ফর কে ইকুয়াল টু 0, কে ইন্টু কে মাইনাস 5 ইকুয়াল টু কি 15p ফর্ম আছে, যেখানে p বিলংস টু কত, জেড। আচ্ছা, যদি কে 6 নিয়ে নাও, 6 মাইনাস 1 হবে না, 7 যদি নাও, 7 মাইনাস 5 2। আচ্ছা, এরপরে 8 হবে না, 9 হবে না, 10 5 না হবে না। আচ্ছা, 11 বলো। আচ্ছা, এদিকে রেঞ্জ আছে, তার মানে এটাও নেওয়া যাবে না, আমাকে দুটো জিনিস দেখতে হবে। আচ্ছা, আমরা কততে ছিলাম? হ্যাঁ, তাতে কি না, তাতে কে এর রেঞ্জটা দেখো, পি নিতে পারি, আচ্ছা, আমরা কততে ছিলাম? কততে? 5। আচ্ছা, তারপরে 5-এর পর কত আসবে? 15 মাইনাস 5 15, ঠিক আছে। তার মানে আচ্ছা, কে ইকুয়াল টু কত, 15, দেন কে ইন্টু কে মাইনাস 5, এটা 15 পির মাল্টিপল হয়ে যাবে। তারপরে না, 5
কে ইকুয়াল টু 5, এটা 5 ছিল তো, রেঞ্জ আমার কত দিয়েছে বলো তো, রেঞ্জ তো 5, আমি পির ভ্যালু খুঁজবো না, আমার হচ্ছে এটা কে=5 এর জন্য তো ছিল, কে এর রেঞ্জ তো 2 থেকে 30-এর মধ্যে না, এও 15 ফর্ম আছে, 15p, যেখানে হচ্ছে p বিলংস টু সাবজেক্ট। আচ্ছা, তারপরে 20 নিলে এদিকে 20 আর ওদিকে হচ্ছে 15 মাল্টিপল, 25-এ আসবে না, 25 5 কত, 125, তাই তো না, এরপরে একেবারে 30, আচ্ছা এই অঙ্কটাকে কি আরেকটু অন্য ফর্মে কি করা যেত, মানে আমি ভ্যালু বের করলাম, বাট আমি পির রেঞ্জ দিয়ে আগে যেরকম সুন্দরভাবে পির ভ্যালু দিয়ে আমরা কের ভ্যালুগুলো বের করছিলাম না, আগের অঙ্কটাকে পি চাপিয়ে কে ভ্যালু বের করেছিলাম, আমি সেই টেকনিকে কি আনতে পারি দেখি। এটা থেকে 15p সমান কে ইন্টু k-5 বা পি সমান কত গো 15। আচ্ছা, এবার পি সমান এটা পেয়েছি, পি ইন্টিজার হলে সেই একই লজিকই চলে আসছে, কি সমস্ত কের ভ্যালু চাপাবো যাতে পি একটা ইন্টিজার আসবে, একই লজিক। বলো। সবসময় কি হবে? থ্রি কী করে হবে, 3 × 2 6 ডিভাইডেড বাই 6, 6টা বলো। ফিফটিনের মাল্টিপল হবে, তার মানে দুটো ফ্যাক্টর আছে, তার মানে আইদার কে ইকুয়াল টু কত 15p অর k-5 ইকুয়াল টু কত 15p, দুটোর মধ্যে কোনো একটা হবে। এখন কোনটাকে অ্যাকসেপ্ট করবে কোনটাকে অ্যাকসেপ্ট করবে না, দুটো কেস হবে। তাহলে আমি যদি কে ইকুয়াল টু 15p ধরি তোমার কথায়, তাহলে পির ভ্যালুগুলো পির ভ্যালুগুলো 0 হবে না। আচ্ছা হোক, এই ক্ষেত্রে পি ইকুয়াল টু 0 দিয়ে দরকার নেই, পি ইকুয়াল টু 1 নিলে কে সমান কত 15 আসবে। আচ্ছা, পি ইকুয়াল টু 2 নিলে পি ইকুয়াল টু 2 নিলে কে সমান কত 30, দুটো পেলে। এখন এই কেসটা থেকে যদি আসি, তাহলে এটা থেকে আসছে কে সমান 15p প্লাস কত 5। আচ্ছা, এখানে পি ইকুয়াল টু যদি 0 নিয়ে নাও, পি ইকুয়াল টু 0 নিলে কে সমান কত, একটা কমন এরও আসতে পারে 5। আচ্ছা, পি ইকুয়াল টু যদি 1 নিয়ে নাও 20 এসেছিলো আমাদের আগে। আচ্ছা, কে ইকুয়াল টু 20, তারপরে আর হবে, ব্যাস এইটাই হচ্ছে প্রপার টেকনিক না, আগেটা মিলিয়ে করা। কারণ তোমার হাতে যদি এটা রেঞ্জটা না হয় ছোট দিয়েছে বলে তুমি পারলে, যদি বড় রেঞ্জ দিত সেক্ষেত্রে কতভাবে ট্রাই করতে হবে। বলে দিচ্ছি আবার, এটা আমি ফেয়ার করে দিচ্ছি, একটু ধরো, আবার আমি ফেয়ার করে দিচ্ছি, এটা 1 মিনিট ধরো।
একটু ধরো, লেবু বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, ধরো। দেখো, আচ্ছা আমাকে এইটুকু বলো, এইখান থেকে আসছি, কে ইন্টু কে মাইনাস 5 ইকুয়াল টু 15p ফর্ম আছে। তার মানে কে ইন্টু কে মাইনাস 5কে কে ইন্টু কে মাইনাস 5কে 15 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর ভাগ করলে রিমাইন্ডারটা 0 হচ্ছে। তো এইটা থেকে কি বলা যায়, আইদার 15 ডিভাইডস কে অথবা কে মাইনাস অথবা 15 ডিভাইডস কে মাইনাস 5, দুটো সংখ্যার প্রোডাক্টকে তুমি 15 দিয়ে ভাগ করছো। এইটুকু তখনই সম্ভব হবে ইন্ডিভিজুয়ালি, হয় 15 কে ভাগ করবে অথবা 15 কে মাইনাস 5কে ভাগ করবে। উদাহরণস্বরূপ তুমি যাই নেবে না, ধরো 4 ইন্টু 3 12, দেখো 12কে 2 দিয়ে ভাগ করা, তার মানে এর মধ্যে একটা ফ্যাক্টর থাকতে বাধ্য। এইগুলোর মধ্যে কে ইন্টু কে মাইনাস 5-এর মধ্যে 15-এর একটা ফ্যাক্টর থাকবেই, নাহলে ভাগফলটা তো 0 আসবে না। এইটুকু বললাম যে দুটো প্রোডাক্ট সংখ্যাকে তুমি যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করো, যদি রিমাইন্ডার 0 চলে আসে, তাহলে আইদার এই সংখ্যাটা এই কোনো একটা ফ্যাক্টরকে ভাগ করবে, অথবা এই সংখ্যাটা আর একটা ফ্যাক্টরকে ভাগ করতে পারে। কী কথাটা বললাম বোঝা গেল? এ মাইনাস বি, ধরো দুটো ফ্যাক্টর এ বি বাই পি, তার মানে আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস কত বি, ওইটা থেকেই আসছো। তাহলে কে ইন্টু কে মাইনাস 5 ইকুয়াল টু 15p, দেন লেখো আইদার 15 ডিভাইডস কত কে অর 15 ডিভাইডস কে মাইনাস 5, দুটোর মধ্যে কোনো একটা হবে। তো আমরা দুটো কেস থেকেই আসবো, আমরা তো জানি না কোনটা। আচ্ছা, এটা মানে কে সমান নিশ্চয়ই 15p ফর্ম থাকবে, তাই তো? আর এটা থেকে হচ্ছে এটা থেকে কে মাইনাস 5 সমান হচ্ছে 15 এও পি ফর্ম নিয়ে না। তার মানে এখান থেকে কে সমান 15p প্লাস 5, পি বিলংস টু জেড, এটা দিয়ে করো পি বিলংস টু জেড। দেখো ফর, এবার আসছি, লেখো হোয়েন, এবার লেখো হোয়েন কে ইকুয়াল টু 15p, যখন এইটা ট্রিট করছি, ফর পি ইকুয়াল টু 0, পি ইকুয়াল টু 0-র জন্য কে সমান কত দিচ্ছে 0, তো আমরা এই কেসটা নেব না, কারণ কের ভ্যালু 2 থেকে 30 বলেছিল। ফর পি ইকুয়াল টু 1, কে ইকুয়াল আগে টেকনিক চলে এসছে, ফর পি ইকুয়াল টু 1 কে সমান কত 15, ফর পি ইকুয়াল টু 2 কে সমান কত 30। তাহলে এখান থেকে কের ভ্যালু এই কেসটা ট্রিট করে বা এইটা ট্রিট করে কের ভ্যালু 15-30 পেলে। আর একটা আমাদের আছে, সেটা কত, লেখো হোয়েন কে ইকুয়াল টু 15p প্লাস 5, লেখো ফর পি ইকুয়াল টু 0 কে সমান 5, ফর পি ইকুয়াল টু 1 কে সমান কত 20। যদি পি ইকুয়াল টু 2 নিতে, তাহলে 15 দুনে 30 5 35 চলে আসতো, যেটা আমার রেঞ্জের বাইরে বেরিয়ে চলে আসছে। লেখো হেন্স দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ কে ইজ, কী কের ভ্যালু পেলে, কের ভ্যালু কী পেলে জানো, 5, 15, 20, 30, এই হচ্ছে রেজাল্ট। বোঝা গেল? এইটা দিয়ে করো, আগেটা তো মিলিয়ে করা, এটা প্রপার টেকনিক। আচ্ছা, এরকম একটা অঙ্ক আছে, বাড়িতে করে ফেলবে। ফাইন্ড অল ইন্টিজার 2 লেস অর ইকুয়াল টু কে লেস অর ইকুয়াল টু 50 such that k square congruent to 7 k mod 21। এটা বাড়িতে করে ফেলবে, একই রকম। ধরো পেনে কালিটা পড়ছে না।
আর কিছু আটকেছে? আচ্ছা, তাহলে নতুন টপিকে যাই। বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পাঠাও। আচ্ছা, এবার আসছি লিনিয়ার কনগ্রুয়েন্স। লেখো। এটা আরও ইন্টারেস্টিং জিনিস, দেখো। সবাই রেজাল্ট ঠিকঠাক তো? কোনটা ইন? ওটা কায়দা মার্কশিটের পেছনে লেখা থাকে গো, অনেক আছে, ক্যালকুলেশন আছে, একটা প্রসেস। তো ওই এখন বলা যাবে না মানে ওর একটা পার্সেন্টেজ আছে, মানে টোটাল পার্সেন্টেজের সঙ্গে কিছু একটা ক্যালকুলেশন করে, মানে মার্কশিটের পেছনে থাকে। তোমরা তো মার্কশিট পাওনি, মার্কশিটের পেছনে লেখা থাকে। জেনারেল পেপার যেগুলো, না তোমার হচ্ছে যেগুলো ইংলিশের কথা বলছো, কোনটা? সবগুলোই যোগ হয়, আর জেনারেল পেপারে গ্রেডটা সমান, ক্রেডিট সমান, এটুকু জানো তো? মানে হ্যাঁ, ভ্যালু সমান। অতএব কেউ হচ্ছে অনার্স পেপারে খুব নাম্বার পেয়ে গিয়ে জেনারেল পেপারে নাম্বার কম পেলে, তার মানে তার আলটিমেট পার্সেন্টেজ তো এখন হয় না। ওই SGPA বলে একটা আছে, যেটা কত এসছে, ওটা 9 পয়েন্টের সবার আসা উচিত। আচ্ছা, মোটামুটি 9-এর দোরগোড়ায় এখন সবাইই দেখলাম, কারণ সব সেই রিটিনে 65-র মধ্যে 60 থেকে 65 এই ভ্যারি করছে, আর 2-1 জনের একটু 57-58 করে আসছে। আর যাদের হচ্ছে তোমার এটাতে নাম্বার কম দিয়েছে, অনেককে দেখলাম। আচ্ছা, ম্যাথ কার ছিল? শ্রেয়সী ছিল, তোমার কত পেয়েছো জানো? 94। কত দিয়েছে এর মধ্যে? 65-র মধ্যে 59। আর কার ছিল? শ্রেয়া ছিল কত? 57। আর কারা ছিল? দেখো, তোমরা তো একই কোশ্চেনে পরীক্ষা দিয়েছো, মোটামুটি একই উত্তর লিখছো, নাম্বার ভ্যারি করছে কেন? এত 3-4 নাম্বার ভ্যারি করা উচিত নয়। আজ মানে এটুকু হওয়া উচিত, 60 থেকে 65 সবাই পাওয়া উচিত। তো যাই হোক, কি আর করবে, খাতা কতটুকু দেখে আমার সন্দেহ আছে। আমি তো সেটাই বললাম না, যে সবাই একই কোশ্চেনে পরীক্ষা দিচ্ছ, তার থেকে বড় কথা একই উত্তর লিখছো, তো নাম্বার ভ্যারি করবে কেন? কেউ আর 65-65ও পেয়েছে, এরকমও আছে। না পাওয়ার তো কিছু নেই। দেখো, আমি ফ্র্যাঙ্কলি বলি, যেসব কলেজে বেশি স্টুডেন্ট, খুব বেশি স্টুডেন্ট, খাতা প্রপার ইভ্যালুয়েশন হয় না। খুব বেশি স্টুডেন্ট হলে খাতা প্রপার ইভ্যালুয়েশন হবে না। আর অনলাইনে খাতা দেখাটাও খুব বিরক্তিকর ব্যাপার। তো যাই হোক, এইগুলো নিয়ে এখন চলতে হবে। ধরো একটু, এইগুলো নিয়ে চলতে হবে। তোমরা তো তাও অনলাইনে প্রথম থেকে দিচ্ছ, ঠিক আছে। যাদের 6 সেম, যাদের এখন 6 সেম, যাদের 3টে পেপারে সাপ্লি ছিল, সাপোজ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ভাবো ওদের নাম্বার কোথায় যাচ্ছে। ওরা সাপ্লি ক্লিয়ার করছে কিন্তু অনলাইন পরীক্ষা দিয়ে। তার মানে যেসব স্টুডেন্টগুলো
অরিজিনালি ফার্স্ট সেকেন্ড থার্ড সেম অফলাইনে পরীক্ষা দিয়ে 100-র মধ্যে 70 পেয়েছে। আর একটা স্টুডেন্ট ফার্স্ট সেমে সাপ্লি পেয়ে গিয়েছিল, এখন সাপ্লি ক্লিয়ার করছে, 100-র মধ্যে 95 পেয়েছে। কে বেশি পেলো তাহলে? তাহলে এই হয়ে দাঁড়াচ্ছে। তাই না? সাপ্লি মানে হচ্ছে তোমার ওই পেপারটাতে ফেল আছো তুমি, নাম্বার আসবে না, মার্কশিটে শো করবে না, এইসব জিনিসগুলো হয়। ধর ওটা বুঝতে পারছি না, বলো। ওটা আবার এক্সাম দিতে হবে। ধরো তুমি ফার্স্ট সেমে সাপ্লি পেলে, তো সামনের বছর আবার ফার্স্ট ইয়ার আসবে, তাদের সঙ্গে তোমাকে পরীক্ষায় বসে যেতে হবে, তাদের সঙ্গে তোমাকে ওই পেপারটা ক্লিয়ার করতে হবে। তো এরকমই আছে। অনার্সে একজন আমাদের যোগেশচন্দ্র চৌধুরী কলেজেরই একজন স্টুডেন্ট, ও অনার্স ছেড়ে দিত, মানে পারতো না। আমার পাশে অনার্সও পড়তো, এখনও পড়ে। খুব ইরেগুলার থাকতো, ক্লাস করতো না, মানে ও তারা অনার্স হবে না, সত্যি কথা। আমি তো পড়িয়েছি। তো এই করোনার জন্য আলটিমেট বাবু অনার্সটাও টিকিয়ে দিল, আর নাম্বার তো খুব ভুল নাম্বার পেয়ে পাস আউট হবে। ওর হচ্ছে ফার্স্ট সেমে সাপ্লি ছিল, সেকেন্ড সেম, মানে ওর প্রত্যেকটা পেপারে সাপ্লি। 3টে সেম অফলাইনে ছিল, 3টে সেমের মধ্যে টোটাল সিসি পেপার ছিল 2, 4, 7টা সিসি পেপারের মধ্যে একটা সিসি পেপার ওর পাস ছিল, বুঝলে? 6খানা সাপ্লি, ও 6খানা সাপ্লি ক্লিয়ার করছে এখন। হ্যাঁ, প্রচুর নাম্বার। ও ও ও ও বাকিদের থেকে ভালো নাম্বার পাবে। যে স্টুডেন্টরা টপার ছিল আমার পাশে, ঠিক আছে, যে স্টুডেন্টরা টপার ছিল আমার পাশে, তার থেকেও এখন বেশি নাম্বার পেয়ে যাচ্ছে। তো যাই হোক, আসল জায়গায় ধরা পড়ে যাবে। আচ্ছা, লেখো। তো ও আগে রেগুলার ক্লাস করতো না, এখন দেখছি এই সেমিস্টারে প্রতিদিন ক্লাসে আসছে। দেখো, মোটিভেট হয়ে গেছে, কারণ না, মার্কশিটটা তো আলটিমেট কথা বলবে না। লেখো লিনিয়ার কনগ্রুয়েন্স, হেডিং করো লিনিয়ার কনগ্রুয়েন্স। এর আন্ডারে লেখো কনগ্রুয়েন্স ক্লাস মডিউলো, কনগ্রুয়েন্স ক্লাস মডিউলো। বাট তোমাদের সেটুকু হবে না, তোমরা প্রথম থেকে অনলাইন পাচ্ছ, অতএব সবাই সমান। লেখো কনগ্রুয়েন্স ক্লাস মডিউলো, লিখেছো? কি বলতে চাইছি লেখো লেট MBA পজিটিভ ইন্টিজার and ABN integer then the সেটটাকে এভাবে ডিনোটেট করব, এটা এটাকেও বলা হয়, এটাকে পড়া হয়, লেখো রিড ইট বলে ক্লাস অফ এ। এটাকে এভাবে ব্র্যাকেটের মধ্যে ক্লাস অফ CLS, এটা CLS ক্লাস অফ এ লেখো। দেন দ্য সেট ক্লাস অফ এ ইকুয়াল টু এটা, মানে অ্যাকচুয়ালি এইটা আর কি, এই জিনিসটার ভ্যালু বলছি, এটা বোঝাচ্ছি, সব বোঝাচ্ছি। লেখো এটা
বোঝাচ্ছি, লিখে ফেলো। এটা আচ্ছা, এটা জেড কিন্তু বোঝাই। দেখো কি বলেছে, লিনিয়ার কনগ্রুয়েন্স পড়ানোর আগে ক্লাস অফ এ বা কনগ্রুয়েন্স ক্লাস মডিউলো এই জিনিসটা কি তোমাকে শিখতে হবে, না হলে আমি লিনিয়ার কনগ্রুয়েন্সে আসতে পারবো না। তোমাকে আমি দুটো সংখ্যা দিয়েছি, একটা এম যেটা পজিটিভওয়ালা সংখ্যা, আর এ সেটা যে কোনো সংখ্যা। এই সিচুয়েশানে তোমাকে বললাম ক্লাস অফ এ কত হবে। মাথায় রাখো, এম তোমার হাতে আছে, এ তোমার হাতে আছে, ক্লাস অফ এ একটা সেট, এই সেটের মধ্যে কী সমস্ত এলিমেন্ট থাকবে এইটুকু খুঁজতে চাইছি। ডেফিনেশন কি বলেছে, ক্লাস অফ এ ইকুয়াল টু, এই ক্লাস অফ এর মধ্যে একটা বি টাইপের এলিমেন্ট থাকবে, চাইলে এটুকুকে তুমি না এক্স দিয়ে করতে পারো। তোমার যদি অসুবিধে হয়, এক্সটা যেহেতু সেটের এলিমেন্ট আরবিটারি ভাবি, চাইলে এটুকুকে এক্স দিয়ে বলতে পারো, আর না বললে যা আছে লেখা থাক, চাইলে এটুকু বলতে পারো। তো ক্লাস অফ এর মধ্যে একটা ইন্টিজার থাকবে, একটা এক্স ভ্যালু থাকবে। কোন সমস্ত এক্স থাকবে? সেই সমস্ত এক্স যেইগুলো এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে। আবার রিপিট, তোমার হাতে এম আছে, তোমার হাতে এ আছে, তুমি ক্লাস অফ এ খুঁজতে চাইছো। ক্লাস অফ এ কীভাবে আসবে? ক্লাস অফ এর মধ্যে যদি তুমি এক্সকে রাখতে চাও, এই এক্স কিন্তু সেই সমস্ত এক্স যেইগুলো এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে। এখন এক্স কনগ্রুয়েন্স টু এ মড এম, এটাকে স্যাটিসফাই করা মানে এক্স মাইনাস এ ইজ ডিভিজিবল বাই কত? এম। তার জন্য এক্স মাইনাস এ ইকুয়াল টু এমকে লিখেছি, এক্স ইকুয়াল টু এ প্লাস কত? এমকে লিখেছি, যেখানে কে বিলংস টু কত? জেড। তাহলে ক্লাস অফ এর মধ্যে এক্স টাইপের এলিমেন্ট থাকবে, এক্সগুলো দেখতে এ প্লাস কত? এমকে। একটা ছোট্ট উদাহরণ নিন, সাপোজ লেট এম ইকুয়াল টু 5 নিলাম, আর একটা এক্সাম্পল লেখো এ ইকুয়াল টু 3 নিলাম। এখন আমি চাইছি ক্লাস অফ এ মানে ক্লাস অফ কত? 3 এটুকু খুঁজতে। তাহলে ডেফিনেশান অনুযায়ী ক্লাস অফ 3-র মধ্যে একটা এক্স থাকবে, এক্স সাচ দ্যাট এক্স, আচ্ছা এক্সটা বিলংস টু জেড লেখো, এক্স জেডের এলিমেন্ট সাচ দ্যাট, একবারে এইটাতে চলে আসতে পারো, এক্স ইকুয়াল টু কত? এ প্লাস কত? এ প্লাস এমকে না করে একবারে করে দিই, এর ভ্যালু কত? 3 প্লাস এম কত? 5k, যেখানে কে বিলংস টু কত? জেড। এইটা হচ্ছে ক্লাস অফ 3-র এলিমেন্ট। এখন এটার আমি এলিমেন্ট দেখতে চাইছি, কী টাইপের এলিমেন্ট আছে সেগুলো দেখতে চাইছি, মানে সেটটা বানাতে চাইছি। সেট বানাতে গেলে বা এক্স খুঁজতে গেলে কে ভ্যারি করাতে হবে, মানে কের ভ্যালু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এগুলো নিতে হবে। ফার্স্ট যদি কের ভ্যালু 0 নিয়ে নাও, এক্স কোনটা? এটা এক্স বিলংস টু জেড, এটা এক্স ইকুয়াল টু 3 প্লাস 5k, এইটা থেকে নিয়েছি। দেখো এর ভ্যালু 3 বসিয়েছি আর এম এর ভ্যালু হচ্ছে 5 বসিয়েছি। তাহলে বলো ফার্স্ট কে কত? 0 নিলে এক্স সমান কত পাবে? 3। আচ্ছা কে ইকুয়াল যদি 1 নাও, এক্স সমান কত? 8। কে ইকুয়াল যদি 2 নাও, 5 2 10 3 কত? 11। আচ্ছা হ্যাঁ 13। এই সমস্ত এলিমেন্টগুলো চলতে থাকবে, ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট। একটু এদিকে লেফট হ্যান্ড সাইডে এলিমেন্টগুলো আসছে। কে ইকুয়াল যদি -1 নাও, এক্স সমান কত? -2, তাই তো? কে ইকুয়াল টু যদি -2 নাও, -10 -3 -7 ডট 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 ডট, এই সমস্ত এলিমেন্টগুলো ক্লাস অফ
3-র এলিমেন্ট। এই সমস্ত এলিমেন্টগুলো ক্লাস 3-র এলিমেন্ট। এখানে একটা মজার ব্যাপার আছে কি, ক্লাস 3-র যে সমস্ত এলিমেন্টগুলো পেয়েছো ওই সমস্ত এলিমেন্টগুলো ক্লাস 3-র মধ্যে যে সমস্ত এলিমেন্ট পেয়েছো 8, যদি ক্লাস 8কে আবার জেনারেট করে দাও সেটা সেই ক্লাস 3-র সঙ্গে সমান হয়ে যাবে। আবার বলি, ক্লাস 3-র মধ্যে এই সমস্ত এলিমেন্টগুলো পেয়েছো, তো এখন এখানকার মধ্যে যে কোনো একটা এলিমেন্টকে নাও, এর ক্লাস বের করো, এর ক্লাস বের করলে দেখবে এই এলিমেন্টগুলোই ঘুরে চলে আসবে। একটু দেখানো যাক, লেখো লেখো, এটা স্টার্ট দিয়ে লেখো। ক্লাস অফ 8 সাপোজ বের করতে চাইছি, তাহলে ক্লাস অফ 8-এর মধ্যে এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স ইকুয়াল টু, ডেফিনেশান কি বলে, 8 প্লাস কত 5k, যেখানে কে বিলংস টু কত জেড। ঠিক আছে, ক্লাস 8 বের করতে চাইছি, তাহলে দেখো তো এক্স বিলংস টু জেড সাচ দ্যাট, আমি এই ফর্মটাকে এনে দিতে পারবো। যদি এই ফর্মটা আমি এনে দিতে পারি তাহলে, যদি এই ফর্মটাকে আমি এনে দিতে পারি তাহলে নিশ্চয়ই এইটা যা আর এটা তা, হ্যাঁ কি না? এটাকে কি এই ফর্ম আনা যাবে? যদি তুমি এলিমেন্ট দেখতে চাও তোমাকে আমি এলিমেন্ট দেখিয়ে দেবো, এই এলিমেন্টগুলো ফেরাবে। আর যদি বলো আমি এইটাকে এটাতে দেখাবো, প্রথমে আমি এটাতে দেখাই, তাহলে এসে যাচ্ছে, দেখো হয়ে যাবে। বা তুমি যদি এলিমেন্ট দেখতে চাও, এলিমেন্ট দেখো, কে ইকুয়াল টু 0 নিলে 8 পাবে, কে ইকুয়াল টু 1 নিলে কত 13 পাবে, ডট ডট ডট। কে ইকুয়াল যদি -1 নিয়ে নাও তাহলে কত পাবে 3 পেয়ে যাচ্ছ। কে ইকুয়াল যদি -2 নাও কত -2, দেখো ডট ডট ডট, এই সমস্ত এলিমেন্টগুলো পেয়ে যাচ্ছ। তার মানে ক্লাস 3-র মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো থাকবে ওই প্রত্যেকটুকু এলিমেন্টের ক্লাস নিজের ক্লাসের সঙ্গে সমান, তাই কিন্তু দিচ্ছে, হ্যাঁ কি না? কারণ দেখো এই যে এইখানে এইগুলোকে আমি জেনারেট করে দেখালাম, তুমি নাও জেনারেট করে দেখাতে পারো। এটাকে লেখা যায় না যে তোমার হচ্ছে 3 + 5 প্লাস কত 5k, তার মানে 3 + 5 অফ কত k1 ফর্ম, k+1 কে k1 ফর্ম। দেখো এই ফর্ম যা আর এই ফর্ম তা, মানে একে জেনারেট করলে যা এলিমেন্ট পাবে একে জেনারেট করলে তাই এলিমেন্ট পাবে। তার মানে এটা, হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা, মানে এটাও কেউ কী লিখতে পারবে ক্লাস 3। লেখো লেখো, দ্যাট ইজ, বা সিমিলারলি ক্লাস অফ কত 13 ইকুয়াল টু ক্লাস অফ যা খুশি নাও, ক্লাস অফ -2 ইকুয়াল টু ক্লাস অফ কত 7 ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু ক্লাস অফ কত 3। এইটুকু জানা দরকার, এইটুকু জানা দরকার, কারণ লিনিয়ার কনগ্রুয়েন্সে আসতে গেলে, এখনও কিন্তু আমি লিনিয়ার কনগ্রুয়েন্সে আসিনি, লিনিয়ার কনগ্রুয়েন্সে আসতে গেলে এই ক্লাস 3-র ব্যাপারটা কী সেটুকু তোমাকে জানতে হবে। যে ক্লাস 3-র ডেফিনেশান কী সেটুকু জানলাম, আর ক্লাস 3-কে জেনারেট করলে যে সমস্ত এলিমেন্টগুলো পেলাম সেগুলো, সেই এলিমেন্টগুলো ক্লাস নিলে, সেই এলিমেন্টগুলোর ক্লাস নিলে যে ক্লাস পাবে সেটুকু ওই প্রিভিয়াস ক্লাসের সঙ্গে সমান হবে। এইটুকুই বললাম আমি। এবার চলে আসো আমাদের ডেফিনেশান, লেখো। লেখো লিনিয়ার কনগ্রুয়েন্স, ডেফিনেশানটা লিনিয়ার কনগ্রুয়েন্স। এবার আগে লিনিয়ার কনগ্রুয়েন্সের আন্ডারে কনগ্রুয়েন্স অফ ক্লাস, তারপরে লিনিয়ার কনগ্রুয়েন্স লেখো। লেখো এ কনগ্রুয়েন্স অফ দ্য ফর্ম, লেখো এ কনগ্রুয়েন্স অফ দ্য ফর্ম ax congruence to b, লেখো এ কনগ্রুয়েন্স অফ দ্য ফর্ম ax congruence to b mod m লেখো where a and b are integer, where a and b, এই a আর b are integer, লেখো and m is a positive integer and x is an unknown integer, and x is an unknown integer, লেখো is called a linear congruence, is called a linear congruence, লিখেছ, is called
এ লিনিয়ার কনগ্রুয়েন্স ইন ওয়ান ভেরিয়েবল এক্স। আচ্ছা, প্যারা চেঞ্জ করে লেখো হেয়ার উই, হ্যাঁ রিপিট করে দিচ্ছি নিশ্চয়ই। লেখো আবার বলছি, এ কনগ্রুয়েন্স অফ দ্য ফর্ম এ এক্স কনগ্রুয়েন্স টু বি মড এম হোয়ার এ অ্যান্ড বি আর ইন্টিজার and m is a positive integer and x is an unknown integer is called a linear congruence in one variable x. লেখো here we want to find the value of x. Here we want to find the values of x, values অনেক ভ্যালু পাবে x এর, values of x for which ax congruence to b mod m satisfy. That is, we want to find a class of solution. That is, we want to find a class of solution of the equation 1. Class of equation of the equation 1. এখন প্রশ্ন হচ্ছে ক্লাস কথাটা কেন বললাম। অ্যাকচুয়ালি কি হয় যে এই যে ইকুয়েশানগুলো এ বি এম নোন ভ্যালু এক্স আননোন ভ্যালু, কোনো একটা এক্সের ভ্যালুর জন্য নিশ্চয়ই এই ইকুয়েশানটা স্যাটিসফাই হবে। সাপোজ কোনো একটা ভ্যালুর জন্য স্যাটিসফাই হলো, এবং স্যাটিসফাই হতে পারে না হতে পারে, সলিউশন কখন থাকবে না থাকবে সেগুলো উত্তর পরে আসছি। সাপোজ আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, চট করে লেখো একটা এক্সাম্পল লেখো, তারপর ব্যাপারটা এক্সাম্পলের সঙ্গেই বোঝাচ্ছি। এক্সাম্পল একটা লেখো, সাপোজ 4x কনগ্রুয়েন্স টু 1 mod 9, এটা একটা লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশান। এখন বলো একটা আপাতত এক্সের ভ্যালু বলো যেটা এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে। এক্সের যে কোনো একটা ভ্যালু বলো এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে, এমন একটা এক্স বলো যাতে এই ইকুয়েশানটা স্যাটিসফাই করবে। বলো বলো বলো, আছে অনেক আছে। -2, ঠিক আছে, -2, -8, -1, -9, আরও আছে, -2 আছে, 7 আছে। তো আমি একটা নিচ্ছি -2 নিচ্ছি আর একটা 7 নিচ্ছি। যদি 7 4 28 -1 27, তো 7 দিয়ে দেখাই -2 দিয়ে দেখাই। এখন এখানে x = 7 যখন এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করলো, তাহলে একটা এক্সের ভ্যালু এই ইকুয়েশানকে স্যাটিসফাই করলো। আমি যখন বলেছিলাম হেয়ার উই ওয়ান্ট টু ফাইন্ড এ ক্লাস অফ সলিউশান, অ্যাকচুয়ালি লিনিয়ার কনগ্রুয়েন্সের যে সলিউশানগুলো পাও সেগুলো ইন্ডিভিজুয়ালি x = যদি 7 দ্বারা এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই হয়, তাহলে এই ইকুয়েশানটা না ক্লাস অফ 7 দ্বারাও স্যাটিসফাই হবে। আবার রিপিট, এই ইকুয়েশানে x = যদি 7 দ্বারা স্যাটিসফাই হয়, তাহলে এই ইকুয়েশানের সলিউশানগুলো বা এক্সগুলো ক্লাস অফ 7কে জেনারেট করলে আসবে। বা মোদ্দা কথা হচ্ছে x = 7 দ্বারা স্যাটিসফাই হয়েছে, তাহলে অসংখ্য এক্স খোঁজো, তো ক্লাস অফ 7কে ভ্যালু বের করে ফেলো। ক্লাস অফ 7-এর ভ্যালু বের করো, যেখানে এমটা কত 9। ক্লাস অফ 7কে ব্রেক করে যত এক্স পাবে সব কটা এক্স এখানে বসিয়ে দেখবে স্যাটিসফাই হবে। বললাম কি কথাটা বললাম, বোঝা গেল? এই জন্য সলিউশানটাকে এখানে ক্লাস অফ সলিউশান বলি। লেখো হেয়ার x = 7, লেখো হেয়ার x = 7 স্যাটিসফাই দ্য গিভেন ইকুয়েশান। লেখো সো ক্লাস অফ এক্স, সলিউশানটাকে এভাবেই আমরা লিখব, ইকুয়াল টু এক্সের ভ্যালু 7, এটা লেখো ইজ এ সলিউশান অফ দ্য গিভেন ইকুয়েশান, অফ দ্য গিভেন ইকুয়েশান। এখন তোমার মনে জাগতেই পারে, সত্যি কি ক্লাস অফ 7কে জেনারেট করলে যে সমস্ত এক্স পাবো বা যে সমস্ত এলিমেন্ট পাবো সেইগুলো কি এটাকে স্যাটিসফাই করবে? একটু ভেরিফাই করে দেখা যাক। লেখো, স্টার দিয়ে লেখো, ক্লাস অফ 7 ডেফিনেশান আমরা কি শিখেছি? সেই সমস্ত এক্স বিলংস টু জেডে থাকবে যেখানে x = কী হয়, এম এর কাজ কিন্তু 9। আমি যেভাবে ফর্মুলাটা শিখেছিলাম x কনগ্রুয়েন্স টু বি মড এম, এম এর কাজটা কিন্তু 7 করবে এখানে। তাহলে 7 +
9k, যেখানে k বিলংস টু জেড। খুব অসুবিধে হলে এখানে লেখো হেয়ার m সমান কত 9। ঠিক আছে, এখন ভ্যালু বের করছি। ভ্যালু বের করলে k ইকুয়াল যদি 0 নিয়ে নাও, 0 নিলে কত পাবে এটা 7, ভালো। k ইকুয়াল টু 1 নিলে 9 7 16, k ইকুয়াল টু 2 নিলে 9 2 18 7 কত 25। ঠিক আছে, আর দেখার দরকার নেই 25। k ইকুয়াল টু -1 নিলে -2, কে একজন -2 বলেছিলে না, -2 k। আচ্ছা, তারপরে k ইকুয়াল টু কত -2 নিলে -11। আচ্ছা, মাইনাস কত 11, ব্যাস আর দরকার নেই এটা। এবার একটু ভেরিফাই করে নাও, একটু ভেরিফাই করে নাও এই যে এলিমেন্টগুলো পেয়েছো সেটা এখানে বসালে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে কিনা। -2 দিয়ে তো করেই যাচ্ছে, -11 বসা, -11 4 44, -1 45, 45 ডিভিজিবল বাই কত 9, 16 বসাও, 16 4 64, -1 63, 9 7 63, 25 বসাও, 25 4 100, -1 199, 9 হবেই হবেই, তা স্যাটিসফাই হচ্ছে। এখন তাহলে কেউ বলেছিল ক্লাস অফ এক্স ইকুয়াল টু ক্লাস অফ 7, এইটার সলিউশান। কেউ বললো ক্লাস অফ -2, ওটা ওর সলিউশান। তাহলে দুটো সলিউশান ইউনিক না আলাদা? একই, কারণ একটু আগে শিখিয়েছি যে ক্লাস অফ 7-এর মধ্যে যত এলিমেন্ট পাবে তাদের যদি ক্লাস করে ফেলো সেটা আগের ক্লাসটাকে ফেরাবে। তাহলে কেউ বলেছিল একটা সলিউশান -2, আমি বলেছিলাম ক্লাস অফ 7। আদতে দুটো সলিউশান কি একই। আমরা এখন খুঁজব কি এই ইকুয়েশানটার কতগুলো ডিফারেন্ট ক্লাস অফ সলিউশান আছে, মানে ওই ক্লাসগুলোকে জেনারেট করলে কোনো কমন এলিমেন্ট পাবে না। আমরা এখন খুঁজব এই ইকুয়েশানের কতগুলো ডিফারেন্ট ক্লাস অফ সলিউশান আছে। তার মানে কি, যে সমস্ত ক্লাসগুলো পাবে তাকে যদি ব্রেক করে দাও, ব্রেক করলে যে এলিমেন্ট পাবে ওই এলিমেন্টগুলোর মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। সাপোজ কথাই বলছি আর একটা সলিউশন ক্লাস অফ 5 আছে। এখন ক্লাস অফ 5কে জেনারেট করলে যে এলিমেন্ট দেখতে পাবে, ক্লাস অফ 7কে এলিমেন্ট করলে কোনো কমন এলিমেন্ট দেখতে পাবে না, মানে এটার মধ্যে পুরো আলাদা এলিমেন্ট, ডিসজয়েন্ট সেট। তো এই রকম আমরা কতগুলো ডিফারেন্ট ক্লাস অফ সলিউশন আছে সেটা এখন আমরা খুঁজতে চাইছি। কথাটা বোঝা গেল হ্যাঁ কি না? কারণ কেউ তো -2 বললো, 7 বললাম, আদতে তো একই। তাহলে এভাবে আমরা চাইছি সলিউশান, কতগুলো ডিফারেন্ট টাইপ অফ সলিউশান আছে। আচ্ছা, লেখো তাহলে ক্লাস অফ 7 এটুকু, এটা জাস্ট ভেরিফিকেশানের জন্য, আলাদা কিছু নয়। কি বললাম বোঝা গেল? লেখো, হেডিং করো, লেখো সলিউশন অফ লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন। হেডিং করো সলিউশন অফ লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন। এর আন্ডারে একটা নোট লেখো, নোটটা হচ্ছে এটা। লেখো লেট এ বি এনি ইন্টিজার। লেখো লেট এ বি এনি ইন্টিজার, ঠিক আছে? and m be any positive integer. Let a be any integer and m be a positive integer. লেখো and GCD of a comma m equal to 1, sorry d 1 না d। লেখো ফুল স্টপ দিয়ে লেখো then ax congruence to b mod m, then ax congruence to b mod m লেখো has, লিখেছ? then x congruence to b mod m has no solution when d divide এটা d does not divides হলে এটা, does not divides হলে ক্রস চিহ্ন।
এটা মানে ডিভাইস দিয়ে একটা কেটে দেবে, ডাজ নট ডিভাইডস বি, ফুল স্টপ দিয়ে লেখো। বাট ইফ, লেখো বাট ইফ, আচ্ছা এটুকু দরকার হলে লিখে নাও, পরে আবার গুলোবে। লেখো ডি ডাজ নট ডিভাইডস বি, এটাকে পড়া হয় ডি ডাজ নট ডিভাইডস বি। লেখো বাট ইফ ডি ডিভাইডস বি, দেন দেয়ার আর, then there are exactly d solution, d সংখ্যক, d solution modulo m or d ক্লাস অফ মডিউলো এম, ব্যাস এটাই থাক, আর দরকার নেই। এক্স্যাক্টলি ডি সলিউশন মডিউলো এম, অর দিয়ে লেখা যেতে পারে অর ডি ডিফারেন্ট ক্লাসেস, অর ডি ডিফারেন্ট ক্লাসেস। ব্যাপারটা এটুকু বলতে চাইলাম যে হ্যাপাজেডলি একটা লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন নিয়ে নিলে তার সবসময় সলিউশন খুঁজে পাবে এমনটা নয়। সলিউশন তখনই পাবো যদি ডি ডিভাইডস বি হয়। ডিটা কি? জিসিডি অফ এ কমা এম, এ আর এম এর জিসিডি যেটা আসবে সেটা ডি। ওই ডি দিয়ে যদি এই বিকে ভাগ করতে পারো বা ডি ডিভাইডস বি যদি হয়, তাহলে এই ইকুয়েশানের সলিউশান থাকবে। আর কতগুলো ডিফারেন্ট টাইপ অফ ক্লাস অফ সলিউশান থাকবে? ডি সংখ্যক ডিফারেন্ট টাইপ অফ ক্লাস সলিউশান থাকবে। মানে জিসিডি যদি 5 হয় তাহলে এই ইকুয়েশানের 5টা ডিফারেন্ট ক্লাস অফ সলিউশান থাকবে। ডিফারেন্ট মিনস এর জন্যই বলছি ওই ক্লাসগুলোকে জেনারেট করে দাও, তাহলে ওই ক্লাসগুলোর মধ্যে কোনো কমন এলিমেন্ট খুঁজে পাবে না। আর যদি ডি ডাজ নট ডিভাইডস হয় তাহলে এই কনগ্রুয়েন্স ইকুয়েশনের কোনো সলিউশান নেই। কথাটা কি বোঝা গেল? ব্যাস, এবার আমরা এটা নোট, এবার এই নোটটাকে ধরেই আমরা ধরে নিচ্ছি সলিউশান আছে। তাহলে সলিউশানগুলো কীরকম দেখতে হবে? যেরকম আমরা ওই ডাইফারেন্ট ইকুয়েশনের সলিউশান বের করেছিলাম সেরকম এখানেও ওই একই, ওখানে ইন্টিজার ইকুয়েশনের উপরে ছিল, এখানে হচ্ছে কনগ্রুয়েন্স ইকুয়েশনের উপরে। লেখো লেট, এবার লেখো নোটটা কমপ্লিট, এরপরে লেখো লেট এক্স কনগ্রুয়েন্স টু বি বি এ লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন। লেখো লেট এ এক্স কনগ্রুয়েন্স টু বি এ লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন। লেখো অ্যান্ড লেট এক্স নট বি দ্য, লেখো অ্যান্ড লেট ক্লাস অফ এক্স নট বি দ্য ইনিশিয়াল সলিউশন অফ দ্য কনগ্রুয়েন্স ইকুয়েশন। কারণ সলিউশনগুলোকে আমরা ক্লাস অফ এক্স নট দিয়ে বলি। and let class of x naught be the initial solution of the congruence equation. Then the other solution of this the linear congruence equation, then the other solution of this linear congruence equation is of the form, এটা এই ফর্মে থাকবে x congruent to x0 plus m by d of t mod of m. লেখো where t equal to, লেখো where t equal to, আচ্ছা আমাকে বলো, আমি ধরে নিচ্ছি, আচ্ছা আর একটু বলে দেওয়া ভালো। লেখো where d equal to gcd of a comma m, then t equal to কত হবে? আমার হাতে এরকম একটা কনগ্রুয়েন্স ইকুয়েশন আছে, তার একটা ইনিশিয়াল সলিউশন ক্লাস অফ এক্স নট, তাহলে আদার সলিউশনগুলো হবে এই ভ্যালুগুলোই হচ্ছে আদার সলিউশন। এখন আদার সলিউশন করার সময় আমার টি আর ডি দুটো আননোন জিনিস দেখতে পাচ্ছি। ডিটা কি? জিসিডি অফ এ কমা এম,
যদি ডিটা জিসিডি অফ এ কমা এম হয় তাহলে এই ইকুয়েশানের কতগুলো সলিউশান থাকবে, কতগুলো ক্লাস অফ সলিউশান থাকবে, কি শিখিয়েছি? ডি সংখ্যক। তাহলে ডি যতগুলো ডি, তাহলে টি, তাহলে এই টিটাকে ভ্যারি করলে এক একটা ডিফাইন ক্লাস অফ সলিউশন পাবে। লেখো টি ইকুয়াল টু 0 1 2 ডট 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 ডি মাইনাস 1। 0 থেকে শুরু করে ডি মাইনাস 1 নিলেই তো টির কখানা ভ্যালু পাবে? ডিখানা। টির ডিখানা ভ্যালু বসালে মানে টি ইকুয়াল টু একবার 0 বসাও তাহলে একটা সলিউশন পাচ্ছ, টি ইকুয়াল টু 1 বসাও তাহলে আরেকটা সলিউশন পাচ্ছ, 2 বসাও আরেকটা সলিউশন পাচ্ছ, টি ইকুয়াল টু ডি মাইনাস 1 বসাও তাহলে আরেকটা সলিউশন পাচ্ছ। টোটাল কতগুলো সলিউশন পাচ্ছ? ডি সংখ্যক সলিউশন পাচ্ছ। এখন এখানে প্রশ্ন আসবে যে টি কি 0 থেকে শুরু করতে হবে, তার কোনো মানে আছে? না, নিশ্চয়ই মানে নেই। তুমি চাইলে টির ভ্যালু 1 থেকে শুরু করে ডি পর্যন্ত লিখতে পারো, তুমি চাইলে টির ভ্যালু 2 থেকে শুরু করে ডি প্লাস 1 পর্যন্ত লিখতে পারো, তুমি চাইলে টির ভ্যালু -1 থেকে শুরু করে ডি -2 পর্যন্ত লিখতে পারো, যা তোমার মর্জি। এখন প্রশ্ন আসবে তাহলে টির বিভিন্ন ভ্যালু নিচ্ছি, একটা সিরিয়ালি মেনটেন করতে হবে, ভ্যালু নিচ্ছি, সেইগুলো এখানে বসালে সবাই কি ইউনিক সলিউশন আসবে? হ্যাঁ আসবে, সেটুকু আমি তোমাকে করে দেখাবো। আস্তে আস্তে আমি এগোই। আর এখানে কি প্রশ্ন থাকবে? আর একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে আমরা সলিউশনগুলোকে তো ক্লাস অফ এক্স আকারে বরাবর শিখে এসেছি, এই আবার সলিউশন এইরকম অদ্ভুত ফর্ম কেন? একটু দেখো, একই জিনিস আমি যখন বলেছিলাম ক্লাস অফ এক্স মানে আমি এইটুকু লিখেছিলাম না, এটার মধ্যে এক্স কনগ্রুয়েন্স টু এ মড এম এইরকমওয়ালা এই জিনিসগুলো স্যাটিসফাই হতো, হ্যাঁ কি না? তোমাকে যদি বলতাম ক্লাস অফ এ মানে কি এক্স কনগ্রুয়েন্স টু এ মড এম, এই রিলেশনটা দ্বারা স্যাটিসফাই হতো। সিমিলারলি সেম টু সেম জিনিস দেখো, এক্স কনগ্রুয়েন্স টু এ মড এম, তার মানে এই ভ্যালুগুলোই ক্লাস অফ এর এলিমেন্ট। যখন এক্স কনগ্রুয়েন্স টু এ মড এম লিখতে তখন এটা তো এটাই ছিল, তাহলে x0 প্লাস এম বাই ডি অফ টি এই ভ্যালুগুলোই তো এই ক্লাস অফ একে ইন্ডিকেট করবে। এই জন্য কেউ এইটাও লিখতে পারে অথবা কেউ এইটার আউটপুট ভ্যালুটাকেও লিখতে পারে। তো যাই হোক, আমি এবার আসি, আমাদের ফর্মুলা শেখা হয়ে গেছে, যতটুকু শিখেছো অঙ্ক নাও, বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। একটা অঙ্ক লেখো ঝটপট, লেখো সলভ দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন, সলভ দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন। যদি কারো একটু খটোমটো থাকে এক্সাম্পলে আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করছি। Solve the linear congruence equation 20x congruence to 10 mod 35। আচ্ছা, ফার্স্ট কাজ হচ্ছে যে ইকুয়েশনটা দেওয়া আছে তার আদৌ সলিউশন আছে কিনা বা এক্সিস্টেন্স অফ সলিউশন হচ্ছে কিনা সেটুকু আমাকে দেখতে হবে। সেটুকু দেখার জন্য নিশ্চয়ই আমি জিসিডি অফ কি বের করব, এ কমা এম। Here GCD of 20, 35 কত? 5। এখন যে 5 পেয়েছো সেটা বিকে ভাগ করছে কিনা দেখো, লেখো হেয়ার 5 divides 10 show the given congruence equation, লেখো has a solution and it has 5 different class of solution, 5 different class of solution। একটু মনে করো আমি যখন ডাইফারেন্ট ইকুয়েশন শিখেছিলাম সেখানে একটা ইনিশিয়াল সলিউশন খুঁজলে বাকি সব সলিউশনগুলো পেয়ে যেতে, ঠিক তেমনটি এখানে একটা ইনিশিয়াল ক্লাস অফ সলিউশন পেলে বাকি সলিউশনগুলো তুমি সুন্দরভাবে পেয়ে যাবে ওই ফর্মুলাটুকুর হেল্প নিয়ে। তাই যদি হয়ে থাকে একটা ইনিশিয়াল সলিউশন তোমাকে খুঁজে দিতেই হবে। আমি দেখতে পাচ্ছি 4, 20 4 80 -1। যখন অসুবিধা হবে 0 1 2 3 4 5 করে ডেকে যাও, -1 -2 -3 -4 -5 করে ডেকে যাও, কোনো না কোনো একটা পেয়ে যাবে। তাহলে x = 4 স্যাটিসফাই হচ্ছে, লেখো হেয়ার x = 4 স্যাটিসফাই দ্য ইকুয়েশন 1, লেখো হেয়ার x = 4 satisfy the equation 1, so we can